আজ হাসনাত আব্দুল্লাহের উপর আক্রমণ করে ভারত গুলি করে হত্যা করায়। হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন? দর্শক, এখানে দেখতে পাচ্ছি হাসনাতের অবস্থা নিয়ে সাধারণ জনতা রাজপথে নেমেছে এবং তার মৃত্যুর বিষয়ে কিন্তু এদিকে আজ হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন প্রভাব পড়ে। ভারতের অ্যাকশনে হাসনাত আব্দুল্লাহর আজ ভয়াবহ অবস্থা হয়েছে। সে গুলিবিদ্ধ হওয়ার পর দেশে নতুন পরিস্থিতি হয়েছে। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আটকে ওঠার মতো খবরটি হলো, শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নাম। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে। এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনূস করে দিয়েছেন, যে হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো হচ্ছে বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে আমি নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়া তো কোনো দরকার নেই। আমি যেখানে দেখি ভালো আছি, তোর মামলা করছিস পিছিয়ে পিছিয়ে আইস না, মানে ফলো করিস না, ফলো করে সমস্যা হইব, সমস্যা দেবে। হ্যাঁ, মানে শিক্ষা হয় নাই। একদিকে এইখানে দেখতে পাচ্ছি উসমান হাদি মামলার মূল অপরাধী ফয়সাল লাইভে সে অনেক কথা বলতেছে, সে আনন্দ প্রকাশ করতেছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে সে। আর এখন আমরা দেখতে পারি হাসনাত আব্দুল্লাহর উপর ভারত কঠিন একটি অ্যাকশন নেয়। গত কিছুদিন যাবৎ হাসনাত আব্দুল্লাহ ভারতকে নিয়ে অনেক কথা বলছিল এবং অনেকে বলছিল যে উসমান হাদির পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম। এখন সেইটা কিন্তু সত্য হয়ে গেল, মানুষের পরিকল্পনা বা মানুষের সন্দেহটা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ হাসনাত আব্দুল্লাহর কি হয়েছে এই মুহূর্তে, অন্যদিকে উসমান হাদির মামলা সর্বশেষ পরিস্থিতি কি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আটকে ওঠার মতো খবরটি হলো, শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নাম। হাদিকে গুলি করার ঠিক পরে ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয়, এটি আপনারা সবাই জানেন। কিন্তু গত 48 ঘন্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। প্রথমে আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে। সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গ্রেফতার করা হয় না। কিন্তু হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাব গ্রেফতার করেছে খোদ শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন। শুধু তাই নয়, পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে। এর পরের দৃশ্যটি নরসিংদীর। মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নরসিংদী জেলা সদরের তারুয়ার বিলের পারে র্যাবের বিশাল বহর। গোয়েন্দা তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেওয়া হয়েছে। নামানো হলো ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদা মাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে। পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল। শুধু একটি নয়, পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে। আগার গাঁওয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ অ্যামুনেশন বা গোলা বারুদ ছিল তা দিয়ে তারা বড় ধরনের ম্যাসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল। আপনি কি জানেন হাদির পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল? সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই। তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।
এখন চলুন ফিরে যাই ঘটনার দিন অর্থাৎ 12 ডিসেম্বরের সেই বিকেলে। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তারা আসলে কোথায় গিয়েছিল? সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হারহিম করা ডিটেলস। গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁওয়ে। সেখানে একটি 7তলা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যায়। সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে রাস্তায় পুলিশ তাদের ট্রেস করতে না পারে। আর আসল নম্বর প্লেটটি সেটি তারা ফেলে দেয় ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে। ডিবি পুলিশ পরবর্তীতে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে। বাড়ির মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল, কিন্তু কেয়ারটেকার রাশেদের জবানবন্দি বলছে ভিন্ন কথা। কেয়ারটেকার জানিয়েছেন ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিরও তাদের সাথে ওই বাসায় ছিলেন। এমনকি বাসা ভাড়া বাবদ তাদের 94,000 টাকা বকেয়া ছিল। কিন্তু ঘটনার পর থেকে বোন জেসমিন সহ সবাই লাপাত্তা হয়ে যান। অর্থাৎ বোনের বাসাটি ছিল তাদের সেফ হাউস বা নিরাপদ ঘাঁটির একটি অংশ। এখন আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক অংশে। কেন এই হামলা? হাদি কি শুধুই ব্যক্তিগত শত্রুতা শিকার? দৈনিক যুগান্তর এবং এটিএন নিউজের তদন্ত বলছে না, এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে একটি হিট লিস্ট বা হত্যা তালিকা। সেই তালিকার 1 নম্বরে ছিল শরীফ ওসমান হাদি, আর তারপরেই ছিল জুলাই বিপ্লবের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের নাম। তালিকায় আরও আছে ডাকসু ভিপি নুরুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি সাদিক কায়েমের নাম। অন্তত 10 জনের এই হিট লিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন বানচাল করা। তদন্তকারী সংস্থাগুলো বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতার আদেশে অস্থিতিশীলতা তৈরি করতে এই ছক কষেছে। হাদির মতো বক্তা, হাসনাত সার্জিসের মতো ছাত্রনেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। হঠাৎ হাসনাত কেন ভারতের 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো? 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের। কিন্তু সেই ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারতও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনূস করে দিয়েছেন যে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে।
হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাইকমিশনার থেকে বাংলাদেশ হাইকমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত। আমিনুল হক পলাশ, জনাব পলাশ, আপনাকে আমি একবার স্বাগত জানাচ্ছি। আমাকে একটু বলুন তো, মাত্র 15-16-17 মাসে কিভাবে ভারত বন্ধু রাষ্ট্র থেকে এভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হলো, আর এর পেছনে এই জঙ্গি ফ্যানাটিকদের কি ভূমিকা তারা রাখছে? ধন্যবাদ আপু আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ভারত একটা বন্ধু রাষ্ট্র থেকে কিভাবে আসলে শত্রু রাষ্ট্র পরিণত হলো, এখন পর্যন্ত কিন্তু যদি আমরা দেখি ভারত কিন্তু এখনো বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করছে না। তারা বিভিন্ন প্রেক্ষিতে যখনই তাদের পররাষ্ট্র দপ্তর থেকে বক্তব্য বা বিবৃতি দেওয়া হচ্ছে খুবই ডিপ্লোমেটিক কায়দায় তারা তাদের বক্তব্য পেশ করছে। কিন্তু প্রকারান্তে যদি আপনি আমাদের দিকে দেখেন, ঠিক আজকের ঘটনাগুলো যদি আপনি খেয়াল করে দেখেন যে ধরনের অধ্যতপূর্ণ বক্তব্য আজকে দেওয়া হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিভিন্ন বক্তব্য, যে বক্তব্যের কারণে যে বক্তব্যের জের ধরে বেসিক্যালি বাংলাদেশের ভারতস্থ বাংলাদেশের হাইকমিশনারকে আজকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাইকমিশনার থেকে হাইকমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত। এই ধরনের বক্তব্য। তারপরে আপনি দেখেন যে আজকে যে একটা ঘেরাও কর্মসূচি ছিল সেখানে আমি অনেককে বক্তব্য দিতে দেখলাম। মুসাদ্দেক নামে হচ্ছে ডাকসুর এক নেতা, সে বক্তব্য দিচ্ছে যে আপনার ভারতের দূতাবাসের প্রতিটা ইট খুলে নেওয়া হবে, আপনার সকল হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তারপর যারা শুধুমাত্র তাই না, আপনার যে সকল দেশ ভারতকে সাপোর্ট দেয় তাদেরকেও গণবয়কটের কায়দায় আনা হবে। আরেকজনকে বক্তব্য দিতে দেখলাম যে আপনার 71-এর দায় মেটানো হবে হচ্ছে 7 সিস্টারকে স্বাধীন করে দিয়ে। তো এই যে এই ধরনের বক্তব্য, প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, যদি আপনি বলেন যে উস্কানির সর্বোচ্চ পর্যায়ে আসলে হচ্ছে আছে। এখন আপনি যদি জাস্ট কেউ যদি একবার চিন্তা করে যে আমরা যদি কয়েনটার উল্টা সাইডে চিন্তা করতাম, বাট একদিনের জন্য যদি সিচুয়েশনটা ফ্লিপ হয়ে যেত, বাংলাদেশ ভারতের জায়গায়, ভারত বাংলাদেশের জায়গায়, হ্যাঁ, এবং এই উস্কানি গুলো হতো, সেক্ষেত্রে কি ধরনের কন্ডিশন হবে? অর্থাৎ বাংলাদেশের যে আপনি খুব চমৎকার একটা হচ্ছে শিরোনাম দিয়েছিলেন যে জঙ্গিরা মরিয়া, জঙ্গি তো শুধুমাত্র হচ্ছে ধর্মের আপনার হচ্ছে খুলসে হয় না, বিভিন্ন খুলসে হয়, বিভিন্ন এক্সট্রিমিজমের মানে আপনার হচ্ছে ইম্প্যাক্টটাই তো আসলে জঙ্গিবাদ। তো এই ভারত বিরোধিতাটাকে লিটারেলি কিন্তু হচ্ছে এরকম আপনার হচ্ছে এক্সট্রিমিস্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গায় যদি হচ্ছে ধরেন ভারতের সক্ষমতা যা, আজকে যদি বাংলাদেশে সেই সক্ষমতা থাকতো এবং এই ফ্যানাটিক গ্রুপের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে তারা কি করতো একটাবার খালি চিন্তা করে দেখেন। তো বাংলাদেশের যে আপনি যেটা বলছিলেন, যেটা 16-17 মাস ধরে শুরুটা কিভাবে হলো, সব স্বীকার করলেন খুনির স্ত্রী। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নাম যখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক সেই সময় শুরু হয় আরেকটি আলোড়ন। তিনি কিভাবে দেশ ছাড়লেন, কারা তাকে সহায়তা করলেন, আর রাষ্ট্রযন্ত্রের ভিতরে আদৌ কোনো যোগসূত্র ছিল কিনা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে ভাষ্য অনুযায়ী ঘটনার পরপরই ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান। প্রথম কয়েকদিন তিনি রাজধানীর বাইরে অবস্থান করলেও পরে সীমান্তবর্তী একটি এলাকায় তার উপস্থিতির তথ্য পায় আইন শৃঙ্খলা বাহিনী। এখানেই প্রশ্ন উঠে, এত নজরদারির মধ্যে তিনি কিভাবে সীমান্ত অতিক্রম করলেন। এই প্রশ্নের কেন্দ্রে উঠে আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নাম। যদিও এ বিষয়ে এখনো কোনো আদালত বা তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে তার সম্পৃক্ততা প্রমাণ করেনি, তবে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে প্রশাসনিক কিছু দুর্বলতা ও প্রভাবশালী মহলে নীরব সহায়তার সুযোগ নিয়েই ফয়সাল সীমান্ত পেরোতে সক্ষম হন। সংশ্লিষ্ট মহল অবশ্য এসব অভিযোগকে অনুমান নির্ভর বলে আখ্যা দিয়েছে। ঘটনার মোড় ঘুরে যায় ফয়সাল করিম মাসুদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর। তদন্ত কর্মকর্তাদের সামনে দেওয়া তার বক্তব্যে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করেন ঘটনার পর ফয়সাল তার সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং পালানোর পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। তার ভাষ্যমতে, আমি জানতাম সে দেশ ছাড়তে চায়, সে বলেছিল কিছু প্রভাবশালী লোক সব ঠিক করে দিবে। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই তদন্তের পরিধি আরো বিস্তৃত হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই প্রভাবশালী লোক বলতে কাদের বোঝানো হয়েছে। ফয়সালের স্ত্রী সরাসরি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তির নাম উল্লেখ করেনি, তবে তার বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যায় যে সীমান্ত পার হওয়ার সময় কোথাও কোথাও অস্বাভাবিক সহজতা দেখা গেছে। তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত পার হওয়া মানেই সরাসরি কোনো উচ্চ পর্যায়ের নির্দেশ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই ঠিক হবে না। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই ঘটনায় কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি, সেগুলো খুঁজে বের করাই আমাদের কাজ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার ঘনিষ্ঠ মহল বলছে, এই ধরনের স্পর্শকাতর ঘটনায় রাজনৈতিক নাম জড়িয়ে দেওয়াটা তদন্তকে প্রভাবিত করতে পারে। তারা দাবি করছে উপদেষ্টার কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার প্রমাণ এখনো সামনে আসেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উচ্চ প্রোফাইল মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্যের সত্যতা যাচাই। ফয়সালের স্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও সেটিকে একমাত্র সত্য ধরে নেওয়া যাবে না। ফরেনসিক প্রমাণ,
কল রেকর্ড, যাতায়াতের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি অপরাধের মামলা নয়, বরং দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বা উসমান হাদির বিষয়ে সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।